রানী রাসমণির কালীবাটির অদ্ভুত আতিথেয়তার কথা সাধু ভক্তগণ মধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল এবং তাহার জীবৎকাল হইতেই কালীবাটি তীর্থ পর্যটনশীল সাধু পরিব্রাজকগণের নিকট প্রতিমধ্যে কয়েকদিন বিশ্রাম লাভের স্থান বিশেষ বলিয়া গণ্য হইয়া থাকিলেও এখন উহার সুনাম চারিদিকে সমধিক প্রসারিত হইয়া পড়ে এবং সর্বসম্প্রদায়ভুক্ত সাধুকাগ্রণী সকলে ওই স্থানে উপস্থিত ও আতিথ্য গ্রহণে পরিতৃপ্ত হইয়া উহার সেবা পরিচালককে আশীর্বাদপূর্বক গন্তব্য পথে অগ্রসর হইতেন। ঠাকুর বলিতেন, এক এক সময়ে এক এক রকমের সাধুর ভিড় লেগে যেত। এক সময় সন্ন্যাসী পরমহংসই যত আসতে লাগলো, পেট বৈরাগীর দল নয়, সব ভালো ভালো লোক, নিজের ঘর দেখাইয়া ঘরে দিন রাত্রি তাদের ভিড় লেগেই থাকত। আর দিবারাত্রির ব্রহ্ম মায়ার স্বরূপ, অস্থি ভাতি প্রিয়, এইসব বেদান্তের কথাই চলত। তিনি যুবক ভক্তগণকে আরও বলিতেন, কেশব সেনের আসবার পর থেকে তোদের মতো ইয়াং বেঙ্গলের দল সব এখানে আসতে শুরু করেছে। আগে আগে এখানে কত যে সাধু সন্ত ত্যাগী সন্ন্যাসী বৈরাগী বাবাজি সব আসতো, তা তোরা কি জানবি। রেল হবার পর থেকে তারা সব আর এদিকে আসে না। ঠাকুরের নিকটে একই সম্প্রদায়ের সাধককুল না আসিয়া যে সকল সম্প্রদায়ের সাধকেরাই দলে দলে আসিয়াছিলেন, তাহার কারণ তিনি তত্তৎ সকল পদ দিয়াই অগ্রসর হইয়া তত্তৎ ঈশ্বরীয় ভাবের সম্যক উপলব্ধি করিয়াছিলেন এবং ওই পথের সংবাদ বিশেষ রূপে বলিতে পারিতেন। প্রত্যেকেই ঠাকুরের দিব্য সঙ্গগুণে নিজ নিজ পথে অধিকতর অগ্রসর হইয়াছিলেন এবং ওই পথ দিয়া চলিলে যে কালে ঈশ্বরকে নিশ্চয়ই লাভ করিবেন, ইহাও ধ্রুব সত্যরূপে বুঝিতে পারিয়াছিলেন। দক্ষিণেশ্বরে তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকট আসিয়াছিলেন, তাহাদের ভিতর কেহ কেউ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত লইয়া চলিয়া গিয়াছিলেন। পণ্ডিত নারায়ণ শাস্ত্রী উহাদের অন্যতম। নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারী দিগের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাধিক্রমে 25 বৎসর স্বাধ্যায় ও নানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন। 7 বৎসরকাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন এবং দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন। শাস্ত্রীজি এখানে কিছুকাল কাটাইয়া যাবেন স্থির করলেন। ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল, ততই তাহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকে আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা শাস্ত্রীর দিন দিন প্রবল হইতে লাগিল। দিনের পর দিন যতই যাইতে লাগিল, শাস্ত্রীর বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্য সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল। পাণ্ডিত্যাভিমান, প্রতিষ্ঠা, যশলিপ্সা, এ সকল বাসনা তাহার মন হইতে একেবারে অন্তর্হিত হইয়া গেল। শাস্ত্রী যথার্থ দিনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট থাকেন এবং তাহার অমৃতময়ী বাক্যাবলী একাগ্র চিত্তে শ্রবণ করিয়া ভাবেন, উপনিষৎকার তো বলিয়াছেন, এইরূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন। ইহাদের ঠিক ঠিক কৃপালাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটিয়া যাইয়া ব্রহ্মজ্ঞানের উদয় হয়। ইহারই কেন স্মরণ গ্রহণ করি না। সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজের মনোভাব প্রকাশ করিলেন এবং নাছরবান্দা হইয়া ধরিয়া বসিলেন, তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে। ঠাকুরও তাহার আগ্রহাতিশয্যে সম্মত হইয়া শুভ দিনে তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন। সন্ন্যাস গ্রহণ করিয়া শাস্ত্রী আর কালীবাটিতে রহিলেন না। বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্মোপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাহার আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বন্দনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইহার পর নারায়ণ শাস্ত্রীর কোনো সংবাদ পাওয়া যায় নাই। যথার্থ সাধক, সাধু এবং ভগবত ভক্ত যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, কোনো স্থানে বাস করিতেছেন শুনিলেই ঠাকুর তাহাকে দর্শন করিতে চাইতেন এবং অযাচিত হইয়াও তাহার সহিত ভগবত প্রসঙ্গে কিছুকাল কাটাইয়া আসিতেন। শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিতদিগের কথা শুনিলেও তিনি অনেক সময় ঐরূপ ব্যবহার করিতেন। বর্ধমান রাজসভা পণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজ প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রমুখ অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন। তন্ত্র ন্যায়ের রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা বিরল থাকিলেও কেহ কেউ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না, তাহা নহে। পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম। ন্যায় ব্যুৎপত্তি লাভ করিবার পর কাশীধামে গুরুগৃহে বাস করিয়া তিনি দীর্ঘকাল বেদান্ত চর্চায় কালাতিপাত করেন। দেশে আগমনের পর বর্ধমান রাজাধিপের দ্বারা আহুত হইয়া তদীয় সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন এবং তাহার সুযশ বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয়। হৃদয় বলিত, প্রথম মিলন হইতেই পণ্ডিতজি